সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজ কথা বলবো। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, 8ই নভেম্বরের নির্বাচন। দীর্ঘ নির্বাচনী প্রচারের প্রায় এখন অন্তিম লগ্ন, মাত্র কয়েকদিন বাকি আছে। এর মধ্যে 3টি নির্বাচনী বিতর্ক হয়ে গেছে, অনেকগুলো জনমত জরিপ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন এগিয়ে ছিলেন বেশ পরিষ্কার ব্যবধানে। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান প্রার্থী, তার নানা কাণ্ডকীর্তি, দেশি এবং আন্তর্জাতিক ইস্যুতে তার বিভিন্ন কথাবার্তা, নানা বিষয়ে তিনি অনেকটাই পিছিয়ে ছিলেন নির্বাচনে। কিন্তু ভোটের 11 দিন আগে হঠাৎ পরিস্থিতি পাল্টাতে শুরু করে। হিলারির একজন ঘনিষ্ঠ সহযোগী এবং তার সাবেক স্বামীর মধ্যে ইমেল চালাচালির ঘটনায় এফবিআই হিলারি ক্লিন্টনের কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করবে বলে একটি ঘোষণা দেয় এবং সেই পরিস্থিতি নির্বাচনী জনমতের ক্ষেত্রে এক ধরনের প্রভাব ফেলতে শুরু করে। এবং কয়েকদিনের গত যে চিত্র আমরা দেখেছি সেখানে ডোনাল্ড ট্রাম্পের পালে অনেকটা হাওয়া লেগেছে, দুজনের ব্যবধান অনেকটাই কমে এসেছে। তবে শেষ পর্যন্ত এই নির্বাচনে, মার্কিন নির্বাচনে শেষ হাসি কে হাসবে সে নিয়ে জল্পনা কল্পনা চলছে। আমরা এ নিয়ে আজকে আলাপ করব দুজন অতিথির সঙ্গে। শুরুতেই পরিচিত হব। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, স্বাগত আপনাকে। রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক জনাব নুরুল কবির, স্বাগত আপনাকেও। অ্যাম্বাসেডর জমির, আপনিও নিশ্চয়ই এই নির্বাচনী প্রচারণা, কথাবার্তা, ট্রাম্প হিলারির বিতর্ক সবকিছুই দেখছেন এবং শেষ মুহূর্তে এসে খুব নাটকীয় পরিস্থিতির মোড় নিয়েছে। অনেকে ধারণা করেছিলেন এবং নিউ ইয়র্ক টাইমসে আমি অলমোস্ট এভরিডে দেখছিলাম যে এর উইনিং চান্স হিলারির জন্য 93% পর্যন্ত তাদের প্রেডিকশন, আপশর্ট প্রেডিকশনে জনমত জরিপ ছাড়াও তারা বলছিল যে 93% সম্ভাবনা আছে হিলারির জয়ের। কিন্তু এখন এটা খুব গ্র্যাজুয়ালি কমতে শুরু করেছে। আসলে কি হবে, ভোটের অবস্থা কি? যে তোমার কথা শুনছিলাম, প্রচারণা প্রভাবের মধ্যে একটা জিনিস কমন, 3টে পদে শুরু। এখন সেটার সঙ্গে আমরা বলি যাকে প্রেস কিংবা মিডিয়া, মিডিয়ার ব্যবহার এবং মিডিয়ার অপব্যবহার, এইটা নিয়ে আগে দেখা গেছে যে হিলারি ক্লিন্টন ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না ট্রাম্প, সেটা নিয়ে। তারপরে মহিলাদের ক্ষেত্রে ট্রাম্পের বিশেষ অবদান, সেটা নিয়ে অনেক কিছু প্রচার হয়েছে। তখন দেখা গেছে যে ট্রাম্প আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, হিলারি আস্তে আস্তে উঠের দিকে যাচ্ছে। এখন এই যে ইন্টারনেট নিয়ে যে একটা বিতর্ক শুরু হয়েছে, ইন্টারনেট ব্যবহার নিয়ে, সেটাতে দেখা যাচ্ছে হিলারি আবার সেটাতে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধু এই জিনিসটার দিকে যদি লক্ষ্য রাখি, সেটা আমরা তাহলে ঠিক নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে সেটাকে আমরা দেখতে পারবো না। বিশ্লেষণ করতে গেলে দেখতে হবে, যেমন কালকেও আমি শুনছিলাম রাত্রিরে যে ওবামা কেয়ার নিয়ে ট্রাম্প বলছে যদি আমি জিতি তাহলে ওবামা কেয়ার বন্ধ করে দেবো, কারণ প্রত্যেকটা স্টেটে তারা ইন্স্যুরেন্স কোম্পানির যে একটা ভূমিকা সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি করবে এবং হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিতে হবে সেটা আরও অনেক বেড়ে যাবে এবং সেখানে সরকার লাভবান হবে, সাধারণ জনগণ ক্ষতি পড়বে। দ্বিতীয় বলছে তারা যে উনি বলছেন যে আমি তো ইমিগ্রেশন বন্ধ করতে বলিনি, আমি টেররিজম সন্ত্রাস কর্মকাণ্ডকে কমাবার জন্য আমাদেরকে আরো সুযোগ্যভাবে দেখতে হবে পুরো জিনিসটা। না, সুর একটু নরম করেছেন এই ইস্যুতে অনেক। এবং শুধু তাই নয়, একটা জিনিস আমি মনে রাখতে হবে আমাদের, যে নির্বাচনী প্রেক্ষিতে এই প্যারাডাইমে 3টে গুরুত্বপূর্ণ আরো দিক আছে। একটা হচ্ছে মিলেনিয়াল ভোট, যারা কিনা 35-36 বছর বয়স পর্যন্ত যারা কিনা ভোট দিচ্ছে তারা কোন দিকে যাবে। সেকেন্ড হচ্ছে লেফট অফ দ্য সেন্টার, যারা বার্নি স্যান্ডার্সের গ্রুপ ছিল, তারা সাধারণত আশা করা হয়েছিল সবাই ডেমোক্র্যাট হিসেবে তারা ভোট দেবে, কিন্তু এখন তারা দেখা যাচ্ছে পরিষ্কার তারা বিরক্ত হয়েছে হিলারি ক্লিন্টনের ব্যাপারে, অনেক কিছু ব্যাপারে, এবং তারা অনেকেই বলছে আমরা ভোট দিতে যাব না। তৃতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে গ্রিন পার্টি, তারা অনেকেই যারা বার্নি স্যান্ডার্সের সাপোর্টার, তারা বলছে আমরা গ্রিন পার্টিকে ভোট দেবো। এই ট্রায়াঙ্গেলের কারণে কিন্তু হিলারির একটা পাক্ষিক দিক থেকে তার খর্ব হচ্ছে তার সাপোর্ট, আর অন্যদিকে ট্রাম্পের সাপোর্টটা না বাড়লেও ট্রাম্প লাভবান হচ্ছে।
ট্রাম্পের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, হোয়াইট কলার মেজরিটি যারা হোয়াইট আছে আমেরিকায়, যারা কিনা কনজারভেটিভ রাইট উইং, তারা বেশিরভাগ সময় তারা ভোট দিতে যায় না, দে নট ইন্টারেস্টেড। আমাদের মতো যে আমরা ভোট দিতে হবে, যেতে হবে ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে পার্টিসিপেট করতে হবে তা নয়। তারা কিন্তু এবারে দেখা যাচ্ছে তারা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সেই জন্য বারবার হিলারি বলছে মহিলাদেরকে, ওবামা বলছে, মিশেল ওবামা বলছে যে আপনারা এগিয়ে আসুন, সেখানে জো বাইডেন বলছে, সবাই মিলে বলছে আপনারা এগিয়ে আসুন, ভোট দিন। কিন্তু এই জিনিসটার একটা ইটস অলসো কাস্টিং এ শ্যাডো অন দ্য কনজারভেটিভ রিপাবলিকানস। তো সেই সূত্র ধরে আমি বলবো যে অতটা সহজ যতটা ভেবেছিল আগে, ঠিক ততটা সহজ থাকবে না। পরিস্থিতি কি কোন নাটকে মোড় নিল কিনা আমার মনে হয় না। আমি জমির ভাই যেটা বললেন, সাধারণভাবে আমি মনে করি এটাই একটা মূলধারা এই মুহূর্তে। ব্যাপারটা খুব মিডিয়ার যেভাবে নাটকীয়ভাবে দেখাচ্ছে এরকম নাও হতে পারে, কারণ কতগুলি অন্যান্য তথ্য আপনি লক্ষ্য করুন। আমরা যদি প্রথমে আলোচনাটা এইভাবে শুরু করি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিমান রাষ্ট্র হিসেবে তার যে ফরেন পলিসি সে যেভাবে পরিচালনা করে, সেই কারণে ওইখানে কোন রাজনৈতিক দল ক্ষমতা আসছে এবং সেই রাজনৈতিক দলেরই আবার কি ধরনের প্রার্থী বিজয় লাভ করছেন, সেটা দিয়ে সারা পৃথিবীতে কোনো না কোনোভাবে আপনার আমার কিংবা অপরাপর দেশের জীবন প্রভাবিত হয়। আমাদের দিক থেকে সেখানে একটা আগ্রহের ব্যাপারও আছে, সে কারণে আমাদের এগুলো বিশ্লেষণ করবার কিংবা খবর রাখবার তাগিদ। লক্ষ্য করুন, পার্টি হিসেবে যদি আমরা আলাপ করি, প্রথমে রিপাবলিকান পার্টি গত 10-15 বছরের ঘটনা যেগুলো আমাদের চোখের সামনে ঘটেছে যদি লক্ষ্য করুন, এই কিছুদিন আগেও তাদের হচ্ছে যেটা তাদের প্রাধান্য ছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে, তারা এই ডেমোক্রেট এবং রিপাবলিকানদের বাইরেও ইন্ডিভিজুয়াল হিসেবে অনেক সুন্দর সুন্দর বিল এসছে, যেটা জনস্বার্থপরায়ণ নানান কিছু, গরিবদের উপর ট্যাক্স কমানোর জন্যে, বিত্তবানদের উপর ট্যাক্স বাড়ানোর জন্যে, কিংবা যে হেলথ কেয়ারের বিষয়ে, নানান বিষয়ে। এমনকি নির্বাচনী প্রক্রিয়ায় কর্পোরেট পুঁজির কি বা কর্পোরেট টাকা কতটা ব্যবহৃত হবে কি হবে না, সে বিষয়ে অনেক গণতান্ত্রিক ধরনের, যাতে প্রভাবিত ওই টাকা ভীষণভাবে প্রভাবিত করতে না পারে, এগুলোর বিল এসছে। এগুলো সব সময় রিপাবলিকানরা প্রায় 100% আপনার মেম্বার্স ভোট দিয়ে ঠেকিয়েছে। আবার দু একটা যেগুলো ফাঁক গলিয়ে বেরোতে পেরেছে, সেটা আবার ওই সেনেটে তাদের গণতান্ত্রিক ডেমোক্রেটদের প্রাধান্য ছিল, সেখানে তারা বইটা থামিয়েছে। এই দিক থেকে যদি দেখেন, এটা কিন্তু প্রায় একই রাজনৈতিক ক্লাসের দুটো রাজনৈতিক দল, সেখানে তার বিপরীতে নতুন নতুন কিছু স্রোত আমরা লক্ষ্য করেছি, যেটা ইলেকশন প্রক্রিয়া এখন চলে যাচ্ছে, যেখানে জহির ভাই যথার্থভাবে বলেছেন মিডিয়ার একটা বিরাট দায় আছে। যেমন ডেমোক্রেট পার্টিরই আপনার স্যান্ডার্সের বক্তব্য এদের হিলারি ক্লিন্টনের থেকে বেটার ছিল। হ্যাঁ, উনি কিন্তু পারেন নাই। কিংবা এই মুহূর্তে পর্যন্ত গ্রিন পার্টির ক্যান্ডিডেট তার যে হ্যাঁ, তো জিল স্টেইন, ওনার একটা প্রোগ্রাম তো অসাধারণ। তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তরুণ জেনারেশন ছাত্রছাত্রীদেরকে ঋণের দাসত্ব থেকে মুক্ত করতে চান, এবং তার পরিষ্কার একটা কর্মসূচি হাজির করেছেন। আর এইটার সম্পর্কে কিন্তু এক পার্টি বা দুই ক্যান্ডিডেট, যারা প্রধান ক্যান্ডিডেট এখন হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প, তারা কথা বলছেন না। কারণ কি, এটার সঙ্গে পুরো এডুকেশন ব্যবস্থাটাকে একটা পুঁজির ব্যবসায় পরিণত করা হয়েছে। এই যে ছাত্রছাত্রীদেরকে লোন দেয়, স্টুডেন্ট লোন, শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু এই স্টুডেন্ট লোনের ব্যবসাটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি, বড় বড় ব্যক্তিগত কোম্পানি করে। এইটা একটা বিরাট ব্যবসা। এই গ্রিন পার্টির এই বক্তব্য, এটা কিন্তু আপনার অন্যরা বলছেন না। কিংবা ধরুন আপনার লিবারেটিয়ান পার্টির গ্যারি জনসন, একেবারে ফেলনা কিন্তু নয়, উনি কিন্তু 2 টার্ম নিউ মেক্সিকোতে গভর্নর ছিলেন। তার যে রানিং মেট, উনিও 2 টার্ম আরেক স্টেটে গভর্নর ছিলেন।
এবং 50টা স্টেট ব্যালটই তাদের নাম আছে। কিন্তু ওনার আন্তর্জাতিক বিষয় জ্ঞান সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বলা হয়েছিল, উনি কিন্তু কোনো নেতার নাম করতে পারেন নাই এবং মানে ইন্টারন্যাশনাল নানা অ্যাফেয়ার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এটা তিনি প্রমাণ করেছেন তার কথায়। সেটা করেছেন। ধরুন এটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার যে লোকাল ইকোনমিতে তার যে প্রোগ্রাম, উনি ডিফেন্স বাজেট কমাতে চান, উনি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আনপ্রোডাক্টিভ খাতে কমাতে চান, তো এগুলো তাদের জন্য ভালো। কিংবা গ্রিন পার্টি বলছে যে নেটোতে এত শক্তিমান করবার কোনো দরকার নাই। হ্যাঁ, তো এই যে বলছি যে প্রায় 20 জনের বেশি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছেন, 2-3টা ফর্মিডেবল ক্যান্ডিডেট আছেন, গ্রিন পার্টি, লিবার্টিয়ান পার্টি, কনস্টিটিউশন পার্টি, এগুলোকে ছাপিয়ে যে দুটো পার্টিকে দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে শেষ পর্যন্ত সামনে আনা হয়েছে, এর মধ্যে তো মিডিয়ার একটা বিরাট প্রভাব আছে। এই মিডিয়া কারা? কর্পোরেট মিডিয়া। এই কর্পোরেট মিডিয়া এই একই শাসক শ্রেণীর দুটো রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতাটা আপনার সীমাবদ্ধতা এটাই চায়। সেই কারণে আমরা অনেক কিছু জানতেও পারি না, এবং একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররাও সেটা জানতে পারছেন না। এখন এই দুইজনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কি অবস্থা? আমি আজকে একটা খুব নাম করা ইন্টালেকচুয়াল, আমেরিকান ইন্টালেকচুয়াল লেখা পড়লাম, মনের দুঃখে উনি বলছে ওয়ার্স ইজ দি বেটার। ওয়ার্স বেটার কেন বলে আপনি লক্ষ্য করুন যে ডোনাল্ড ট্রাম্প একটা বর্ণবাদী লোক, ভীষণভাবে বর্ণবাদী, জেনোফোবিক একদম। আচ্ছা, কিন্তু আবার ওইদিকে হিলারি ক্লিন্টনকে সাপোর্ট পাচ্ছে কোথায়? পুরো ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট কারা? কর্পোরেট পুঁজি। কনজারভেটিভদের তো সাধারণত ওনাকে ওয়াল স্ট্রিট পাপেটও বলা হচ্ছে। ওয়াল স্ট্রিট পাপেট বলা হচ্ছে। তার এগেইনস্টে তারা বলছেন ওয়াল স্ট্রিট না জার্নাল স্ট্রিট। তো একদিকে এরকম একটা বর্ণবাদী লোক যে নিজের দেশে নিজের ব্যবসার ক্ষেত্রে ট্যাক্স দেয় নাই, এই অভিযোগ আছে। আরেকদিকে উনি আবার বলছেন যে যুদ্ধ কমাতে হবে, রিজিওনাল ওয়ারগুলি কমাতে হবে। এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা। এবং কারণ হিলারিকে উনি ওয়ারমঙ্গার বলছেন, এবং উনি সিরিয়াতে কিংবা অন্য একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিবেন কিনা, কিংবা রাশিয়ার সাথে আরো অনেক বেশি কনফ্লিক্ট তৈরি হবে কিনা, এই আশঙ্কা প্রকাশ করছেন। এবং তিনি বলছেন যে হিলারি ক্লিন্টন এটা করতে পারে, পুতিনের সঙ্গে উনি বন্ধুত্ব চান। রাইট। হিলারি ক্লিন্টন কিন্তু পরিষ্কারভাবে এগুলি না করছেন না। ওবামা প্রশাসনের আমলে ডেমোক্রেটদের যুদ্ধ কিন্তু সম্প্রসারিত হয়েছে। জর্জ বুশের কন্টিনিউশন নয়, কন্টিনিউশন ছিল, কিন্তু সেই পলিসি এক বন্ধ হয়নি। কিংবা আপনি গতকালকে একটা জরিপ দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে তার হেলথ কেয়ার প্রোগ্রাম বা অন্যান্য কিছু প্রোগ্রাম ভালো থাকলেও দেখা যাচ্ছে যে 12-13 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কর্পোরেট যে ব্যবসা, সেই ব্যবসার প্রফিট লেভেল বেড়েছে 171 ভাগ এই সময়টার মধ্যে। তো এইটা প্রমাণ করে কর্পোরেট প্রফিট যখন এই হারে বাড়তে থাকে, তার মানে ওইখানকার গরিব মানুষ, সেটা আপনার আমাদের দেশের গরিব মানুষের মতো অত খারাপ অবস্থা না থাকুক, তাদের অর্থনীতির তুলনায় যারা গরিব মানুষ, সেই গরিব মানুষগুলোর কিন্তু গরিবই থেকে যাচ্ছে। ওইখানকার মাইনরিটি কমিউনিটিসগুলি তারা কিন্তু এই যে কর্পোরেট পলিসির শিকার হচ্ছেন। ফলে এই দুটা, জাস্ট আমি শেষ করছি, এইরকম মানে এই যে মন্দের ভালোর মধ্যে যে জনগণকে আমেরিকার বাছাই করতে হচ্ছে, এটা তাদের জন্য এবং সারা পৃথিবীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আচ্ছা, আপনার দৃষ্টিতে দুই মেজর প্রার্থীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে মানে আপনি কিভাবে দেখেন? এখানে যে জিনিসটা সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অন দ্য গ্রাউন্ড এক্সপিরিয়েন্স অবশ্যই হিলারি ক্লিন্টনের বেশি। তিনি সিনেটর ছিলেন, পাবলিক অফিস হোল্ড করেছেন, তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এবং সমষ্টিগতভাবে কূটনীতির ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করেছেন। এখন যে ভূমিকাটা উনি পালন করেছেন ওনার সময়, ইট ইজ নট নেসেসারি যে সবসময় সব ভূমিকা ঠিক হয়েছে, এবং এটা নিয়ে অনেক বিতর্ক উঠেছে। এবং দেখা যাচ্ছে 2008 সালে ওবামা নির্বাচিত হওয়ার আগেও উনি যখন সচেষ্ট হয়েছিলেন প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে, তখনও কিন্তু অনেক কিছু উনি বলেছেন যেটা কিনা এখন ট্রাম্প ব্যবহার করছে মিডিয়ার মারফতে। উনি এইটা তখন বলেছিলেন, এখন উনি এইটা এই বলছেন। তার সঙ্গে এইটা পার্থক্য আছে ওনার মধ্যে, তার মাধ্যমে বোঝা যাচ্ছে শি ইজ নট স্টেডফাস্ট বলেছে,
ইন হার কমেন্টস। এখন আমাদের মনে রাখতে হবে যে নীতিগতভাবে তিনটা জিনিস নিয়ে মত পার্থক্য রয়েছে। একটা জায়গায় এই দুই ক্যান্ডিডেটের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে। তারা দুজনেই ইসরায়েলকে সমর্থন করছে এবং এর জন্য আইপ্যাক যেটা আছে ইসরায়েলি লবি, তারা ভীষণভাবে কাজ করে যাচ্ছে। একমাত্র ব্যক্তি যে ইসরায়েলের পক্ষ নেয়নি সেটা হচ্ছে বার্নি স্যান্ডার্স, যদি তিনি নিজে একজন ইহুদি, কিন্তু তিনি ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো কথা বলেননি। এখন দ্বিতীয় প্রশ্নটা উঠছে, এটা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে কেন? নাফটা এবং তার সঙ্গে টিপিপি, ট্রান্স প্যাসিফিক প্রোগ্রাম নিয়ে, সেটা নিয়ে পরিষ্কার প্রচ্ছন্নভাবে ট্রাম্প সাহেব বিরোধিতা করছেন এবং করে যাচ্ছেন এবং বলছেন এটা রাখা সম্ভব নয়, বাতিল করে দেবেন। একই সঙ্গে নর্থ আটলান্টিক অ্যালায়েন্স যেটা আছে সম্ভাব্য, যেটা সম্ভাবনা ছিল না, নট নেটো, নর্থ আটলান্টিক ট্রেড অ্যালায়েন্স, সেটার ব্যাপারেও একটা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ তারা বলছে যে ন্যাটো নিয়ে উনি বলেছেন যে ন্যাটোতে যে যার, আমরা কেন এত পয়সা খরচা করব, আমাদের পয়সা খরচা করে অন্য লোকের দেখাশোনা করার তো দরকার নেই, তারা নিজেদের হাল তারা নিজেরা বয়ে যাবে, দে মাস্ট ডু ইট। এখন ব্রেক্সিটের সম্ভাবনার কারণে সেটা আরেকটা কমপ্লেক্স সিচুয়েশন ধারণ করেছে। এখন হিলারি ক্লিন্টনের ব্যাপারে তার মতামত প্রকাশ করলো, তিনি এখন একবার একটা কথা বলছেন, আবার একটা কথার থেকে পিছিয়ে আসছেন। অনেকটা আছে না পুরনো গল্প, যে একটা শামুক আস্তে আস্তে বেয়ে উঠছে একটা তৈলক্ত বাঁশের উপরে, 1 মিনিটে উঠেন 2 ফিট, আবার 1 মিনিট নিচে আসেন। এখন এই প্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে কারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে। রাশিয়া, এবং বলা হচ্ছে রাশিয়া তাদের হ্যাকিং করার মাধ্যমে তারা অনেক কিছু ক্ষেত্রে অনেক রকম সহযোগিতা প্রদান করছে ডোনাল্ড ট্রাম্পকে, বিকজ তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে ওয়ার মঙ্গারিং যে পশ্চার আমেরিকা ভিজাভি ইউক্রেন, ভিজাভি সিরিয়া, ভিজাভি আদার এরিয়াস অনেকটা কমে আসবে। অনেকে সেটা বলছে ঠিক নয়, হিলারি বলছে না, সেটা কোনো মতেই ট্রাম্প সাহেব আসলো যা করার তিনি তাই করবেন। আর গুরুত্বের দিক হচ্ছে থার্ড পয়েন্টটা, সেটা হচ্ছে যে লোকাল ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে সেখানে একটা দৃঢ় মনোভাব দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে বাইরে যে বর্ণবাদ নিয়ে কথা হচ্ছে, xenophobic নিয়ে কথা হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে ল্যাটিনোস যারা আসছে তারা ঢুকছে, ওখানে আমি দেওয়াল তৈরি করে দেবো মেক্সিকোর সাথে, সেটা বলেছিলেন উনি, আমি আলাপ করে এসেছি এবং মেক্সিকো তাদের পয়সায় করাতে হবে। মেক্সিকোর রাষ্ট্রপতি বলেছেন এরকম কোনো কিছু আলোচনা আমাদের সাথে হয়নি। এখন কানাডা তারা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই পুরো জিনিসটা দেখছে। এখন আমি আশান্বিত যে প্রথমবারের মতো আমি দেখতে পাচ্ছি তোমার প্রোগ্রামে এসে একজন বাঙালি যিনি কিনা এই সক্রিয়ভাবে এই প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। ইটস এ ভেরি গুড থিং, কেন বিদেশে গিয়ে আমাদের বাঙালি সমাজ, আনলাইক দ্য ইন্ডিয়ান এক্সপ্যাট্রিয়েট পপুলেশন, তারা ওখানে গিয়ে তারা কিন্তু বিদেশে অনেক ক্ষেত্রে তারা সম্পৃক্ত হয়েছে এবং হচ্ছে রাজনৈতিক পরিবেশে। আমরা দেখেছি বিলেতে আমাদের 3 জন মহিলা সম্পৃক্ত হয়ে তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এখন আমেরিকায় যদি এটা হয়, দিস ইজ এ প্লাস পয়েন্ট। ওকে, আমাদের সঙ্গে এই বাংলাদেশি আমেরিকান এই প্রথম যিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট 7 থেকে কংগ্রেশনাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেস নির্বাচনে একজন প্রার্থী হয়েছেন এবং ডেমোক্রেট দল থেকে, ডেমোক্রেট হিসেবে। তো ডক্টর রশিদ মালিক, আমাদের পত্রপত্রিকা তার সম্পর্কে অনেক খবর ছাপা হয়েছে, তিনি আমার সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করছেন। আপনি শুনতে পাচ্ছেন ডক্টর রশিদ মালিক আমার কথা? জি, আসসালামু আলাইকুম। আমি যুক্তরাষ্ট্র থেকে ডক্টর রশিদ মালিক বলছি। আমি ইউএস কংগ্রেসের প্রার্থী এবার 2016 ইলেকশনে। আমরা জর্জিয়াতে খুব ভালো করতেছি। এখন বর্তমানে পোল বলতেছে জর্জিয়াতে ডেমোক্রেটিক পার্টি 1 পয়েন্টে এগিয়ে আছে, কিন্তু আপনি যদি গ্রাসরুট লেভেলে একটা এমপিরিক্যাল অবজারভেশন নেন, ওই ক্যালকুলেশন অনুযায়ী আমি বলবো যে আমরা 5 পয়েন্টে এগিয়ে আছি। উদাহরণ হলো গিয়ে প্রাইমারি ইলেকশন থেকে গত মাস পর্যন্ত আমি একটা অর্গানাইজেশনে গেছিলাম, তারা বলছে তারা নূতন 500 রেজিস্ট যারা কখনো ভোট দিত না, অর্থাৎ যখন আমরা জরিপ করি তারা এই কাউন্টে আসে না। তো ওই ধরনের অর্গানাইজেশন গোনেট কাউন্টিতে প্রায় 20টা, তো 20 টাইম 500,
that is the amount of voters they are not polled because they are not in the data. So যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ওটা সত্যি সত্যি আমাদের যে ন্যাচারাল প্রোগ্রেশন হচ্ছে it's not reflecting at all. So what we are having in Georgia, in Gwinnett County, a tremendous participation. And if you get from our Democratic Party strategist, he is saying that about 75% of people who are voting is from different groups of people, including the women. Okay. At this moment, not only in Georgia, Gwinnett County, or District 7, all over America, in fact, all over the world, the women population has become very active and alert because their identity, their honor, their economic prosperity and opportunities are being threatened by an individual who doesn't have any clue what he is doing. In fact, he's a criminal who has confessed himself in a working situation in a bus that he groped and grabbed another human being named Miss Susan in the most invasive way and degrading way. So the women they're coming forward, and it has become a primary issue that how can we protect their economic identity and opportunity with equal pay for everybody. And the election will be on November 8, and we have early voting. It has already started from October 17 to November 4. I welcome everybody to come forward. Here I should say that because of Madam Hillary Clinton, the whole nation has been galvanized in a very positive way. What Madam Hillary Clinton is bringing to us is the message of aspiration, vision, charisma, policy based on reality, not rhetorical and divisive action. So I thank Madam Hillary Clinton to do a great favor to America and also to Georgia. In the last 25 years we never had so much participation. As I said, today, right now, Georgia is ahead in 5 points. And you'll be mesmerizingly surprised when you see about 65 to 75% of general population has voted for Madam Hillary Clinton. And she will be, along with the Democratic Party, will be winning the race by at least 370 electoral vote. So you can take it to the bank. As for the feelings, my personal feelings, I feel for all Americans and all citizens of the world. And as a Bangladeshi, definitely I have got my affinity with the Bangladeshi people and with my parents. They're living over there. I am a son of Mr. Abdul Wadud Malik and Mrs. Mumtaz Malik. They have brought me up in this world, and they have contributed 110% positively, along with my 4 brothers and sister. So I'm grateful to my family, I'm grateful to my country, and as a Bangladeshi American, as a congressperson, what can I do? Yes, we can do a lot, and I will take it a global approach, and Bangladesh will be a case study for the people to see that a positive interaction between 2 countries can produce peaceful coexistence and economic prosperity. Example, if 120 million, because I'm a Muslim and I can claim, আমার একটা দাবি আছে বাংলাদেশের নাগরিক প্রতি যে আমরা বাংলাদেশি মুসলমান হিসাবে বা বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশের যে নাগরিক আছে ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে, we are all Bangladeshis, we can purchase products made in America. প্রত্যেকদিন যদি আমরা $1 করে খরচ করি আমেরিকান ইকোনমিতে and consciously buy products, and I'll give you an example of the product like powdered milk and cereal. They're very healthy and it will bring nutritious value to the population, thereby increasing the health and intellectual capability. So we'll be competing at the high level in the world economy. So if we take the same thought a little bit forward,
if 1.6 billion Muslim every day spend $1 in American economy, that will be about $50 billion, more than $50 billion. We're talking about high-tech consumption like plane, cars, medical equipment, stem cell technology, architecture, road and highways. America is the best in the world. So if we invest in this economy, there will be a mutual dependency between America and the Muslim Ummah. So what dependency creates, if I'm dependent on you and vice versa, it creates trust, respect, mutual helping of each other, and it will bring great, tremendous economic growth to both the nations. Bangladesh and America, a case study, a pilot project showing to the rest of the world that borders are meaningless. What we need is peaceful coexistence, cooperation. As for trade, definitely we need trade. We produce cars, high-rise, road and highways, computer, medical technology, but I cannot eat them. For eating purpose, I need to import certain things. আমরা শুনছিলাম জনাব রশিদ মালিককে, জনাব নুরুল কবির, আপনি শুনলেন বাংলাদেশি আমেরিকান, আমাদের জন্য একটা গর্বের ব্যাপার নিশ্চয়ই। যে আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, সেটা এই কারণে যে লক্ষ্য করুন, সারা পৃথিবীতেই সবকিছুর একটা আন্তর্জাতিকতা প্রাপ্তির এই যুগে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য যে সমস্ত শক্তিমান রাষ্ট্রগুলো আছে তাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিগত সম্পর্ক আছে, তাদের সঙ্গে কম বেশি ব্যবসা বাণিজ্য রয়েছে। তো আমাদের বাংলাদেশের যাদের জন্ম হয়েছে কিংবা তার পূর্বপুরুষদের যা জন্ম হয়েছে এখন পৃথিবীর নানান অঞ্চলে, ওই দেশের রাজনৈতিক প্রবাহের সঙ্গে মূল স্রোতের মধ্যে নিজেদেরকে যুক্ত করেছেন। তাদের জন্য ওইটাই তাদের প্রধান দেশ। কিন্তু এই অতীত সম্পর্কের কারণে বা কন্টেম্পোরারি যতটুকু যোগাযোগ তাদের আছে বা শক্তিমান দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রতি তাদের যে ওই দেশ রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিকে যদি ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারেন, তাহলে তিনি একদিকে বা তারা আমাদের বাংলাদেশের প্রবাসী বন্ধুরা, তারা একদিকে যেমন আপন দেশ তারা যেখানে আছেন সেখানে রাজনীতির মূল ধারার সঙ্গে মিশে নিজেদের জন্য, নিজেদের কমিউনিটির জন্য অনেক কাজ করতে পারবেন, একই সঙ্গে ওইখানে থেকেও তার জন্মভূমি বাংলাদেশের জন্য ওই দেশের পররাষ্ট্রনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে সংশ্লিষ্ট দেশগুলোর ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা পশ্চিম ইউরোপ বলুন বা যে কোনো দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্কে মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য, নানান আদান প্রদান, নানানভাবে অবদান রাখতে পারবেন। সেদিক থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তার সাফল্য কামনা করি। সেটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে প্রসঙ্গগুলি আমরা আলাপ করছিলাম, ধরুন আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল এবং ডেমোক্রেট দলের মধ্যে মুখে স্লোগানগতভাবে যত পার্থক্যই থাকুক না কেন, এমন অনেক এলাকা আছে যেটা রাজনৈতিক দিক থেকে, কৌশল অবলম্বনের দিক থেকে পরস্পরের ধারাবাহিকতা রক্ষা করেছে। যেমন ধরুন কথা উঠেছে ন্যায্যভাবেই এবং জমির ভাই সঠিক বলেছেন, ইসরায়েলের প্রশ্নে এই দুটো পার্টির মধ্যেকার কোনো নীতিগত কৌশলগত পার্থক্য নেই। তারপরও একটা জিনিস লক্ষ্য করুন যে ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ অ্যাগ্রেসিভ এবং তার জেনোফোবিয়া যেই পরিমাণ ভয়ঙ্কর, ইসরায়েলকে যেটা এত বছর ধরে সেই তার প্রতিষ্ঠার পর থেকে তার জায়নিস্ট পলিসির মধ্যে সমস্ত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আপনার জেরুজালেমকে যেইভাবে তারা ব্যবহার করেছে, তার উল্টো রাজধানী বানিয়ে এবং একদম একেবারেই এক্সক্লুসিভ ইহুদিদের জন্য ব্যবহার করবার উনি প্রস্তাব দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত ডেমোক্রেটরা দেন নাই। যদিও আপনি লক্ষ্য করুন যে ইসরায়েলের যে ফরেন পলিসি তার আশপাশের দেশগুলির মধ্যে পশ্চিম এশিয়ায়, সেগুলো বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের সমর্থন লাভ করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো এই বিষয়ে শেষ কথাটি যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রকমের ক্যান্ডিডেট পেয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, বুদ্ধিজীবীরা যে ধরনের সংশয় তারা পোষণ করছেন, যিনি জিতুন না কেন তাদেরকে, শুধু মার্কিন নাগরিকদেরকেও এবং
বা সারা পৃথিবীর মানুষকেও এক ধরনের ঝুঁকির মধ্যেই থাকতে হবে। জি, আমরা সেটা তো আরো আলোচনা চলতেই থাকবে, বিশ্লেষণ চলতে থাকবে। যদি শুধু 8 নভেম্বরকে সামনে রেখে যদি একটু আলোচনা করতে চাই, এখানে উনি আমাদের বাংলাদেশি আমেরিকান ভদ্রলোক, উনি বলছিলেন যে ওনার জয়ের ব্যাপারে তো উনি খুবই আশাবাদী। সেম টাইম ম্যাডাম হিলারি ক্লিন্টনের জয়ের ব্যাপারে উনি একটা কনভিকশন দিয়েছেন যে 270 পেলেই চলে, কিন্তু উনি 370 ইলেকট্রাল কলেজের ভোট পেয়ে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে মনে হচ্ছে। কিছু কিছু জরিপ অলরেডি চলে আসছে, এখন আর্লি ভোটিং টোটিং এর চিত্র আমরা দেখেছি। কয়েকটা বলছে যে রিপাবলিকান ডেমোক্রেট স্টেট হিসেবে তো নিশ্চিতভাবে জানাই যাচ্ছে যে কারা কত ভোট পাবেন ইলেকট্রাল কলেজে, কিন্তু কয়েকটা স্টেট যেমন এখানে বলছিল যে ওহাইও, আইওয়া, এগুলো ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে ইনি ভালো করছেন, অ্যারিজোনাতে ভালো করছেন। তো সবকিছু মিলিয়ে যে 270টা পাওয়ার ব্যাপারে এত প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি হয়ে যাওয়ার পরেও হিলারি ক্লিন্টনের জয়ের সম্ভাবনা আপনার চোখে কতটা? ধন্যবাদ। বাট বিশ্লেষণের ক্ষেত্রে মনে রাখতে হবে সুইং স্টেট যেটাকে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একসময় ফ্লোরিডা। এবং ফ্লোরিডায় বেশ কয়েকবার হিলারি গেছে, কয়েকবার ট্রাম্প গেছে। এবং আমাদের মনে রাখতে হবে অ্যালগোরের সময়, তোমার মনে আছে অ্যালগোরের সময় ইট ওয়াজ ওয়ান কনস্টিটুয়েন্সি ইন ফ্লোরিডা, নট ইভেন দ্য এন্টায়ার স্টেট অফ ফ্লোরিডা। একটার কারণে ইট মেড দ্য এন্টায়ার ভোট রিকাউন্টিং হয়েছে, ইট মেড দ্য এন্টায়ার ডিফারেন্স। এখন নর্থ ক্যারোলাইনায় সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে, অরিগনে সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে এবারে। তো এই যে প্রেক্ষাপটটা যে একটা চেঞ্জ করছে, বিবর্তন ঘটছে, এর সঙ্গে যুক্ত হবে যেটা ও বলল, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সেটা হচ্ছে 8 নভেম্বর ইলেকশন নিয়ে শুধু সমস্যাটা নয়, এই ইলেকশনের পরবর্তীতে 3টে জিনিস হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট জজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একটা নীতিগত একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে, এবং সে বলেছে আমি যদি জিতি তাহলে এই জাতীয় জিনিস, এরকম জাতীয় জজ আসবে। অত্যন্ত কনজারভেটিভ ব্যাপার নিয়েছে বলছে, বর্ণবাদী ইয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাক্সেশন প্রপোজালস যেগুলো আছে পার্টেনিং টু হেলথ সেক্টর এবং বিনিয়োগের ক্ষেত্রে, সেখানে কি অবস্থা হবে। আর তৃতীয়ত হচ্ছে যে বিদেশে আমেরিকান বিনিয়োগ অ্যাট অল হবে কি হবে না। এই যে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যেটা চলে গেছিল আমেরিকার থেকে টাকাটা চায়নায়, ওখানে বিনিয়োগ করার জন্য, তাতে আবার অন্য দিক বলছে, অন্য লোক বলছে চায়নাও আমেরিকান পেনশন ফান্ডসে প্রায় $1.3 ট্রিলিয়ন বিনিয়োগ করেছে। বলে চায়নার বিরুদ্ধে যদি আমরা লেগে থাকি, চায়না যদি বলে ঠিক আছে আমরাও তাহলে আমাদের যা পেনশন ফান্ড আছে আমরা ফেরত নিয়ে নেবো, তখন কি দাঁড়াবে আমাদের অবস্থা, সেটাকে আমাদের মনে রাখতে হবে। তো সার্বিকভাবে পৃথিবীর অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে। অ্যান্ড হোয়াট আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট, এই যে 8ই নভেম্বরের নির্বাচনটা হবে, তারপরে জানুয়ারি মাসের মাঝামাঝি শপথ গ্রহণ হবে, হুএভার ইজ দ্য প্রেসিডেন্ট সে বসবে গদিতে, কিন্তু তার মধ্যে এই যে কয়েক সপ্তাহ যে এফেক্টটা হবে, ইট উইল হ্যাভ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন দ্য আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোগত দিক। লাস্ট কোশ্চেন, মানে আপনার অ্যানালিসিসে হু ইজ গোইং টু? দেখুন, এখনো পর্যন্ত মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে ডেমোক্রেটরা এগিয়ে আছে। এই কারণে যে লক্ষ্য করুন যে ধরনের বর্ণবাদী কথাবার্তা বলছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পার্টি, এবং কর্পোরেট আমেরিকা, সেটা কতটা ভালো মন্দ ভিন্ন আলোচনা। কর্পোরেট আমেরিকা হিলারি ক্লিন্টনের পক্ষে অবলম্বন করেছে, তারা অত্যন্ত শক্তিমান, সেটা ইলেকট্রাল ভোটের দিক থেকেও কিংবা আপনার পপুলার ভোটের দিক থেকেও তাকে প্রভাবিত করবার ক্ষমতা রাখে। মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া তার পক্ষে, এগুলো ভোটের মধ্যে ভীষণভাবে কাজ করে। তো ডেমোক্রেটদের এগিয়ে থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে এক ধরনের, হয়তো তারা জিতবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ভেতর বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশের মধ্যে এসছে, এটা দেখাই যায় তাদের লেখাজোখা দেখে। এই ক্যাটাসিসটা হওয়ার সময় এসছে যে যেই জাতির একটা মহান ঐতিহ্য আছে 1776 সাল থেকে, সেই দেশ এমন 2 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে একজনকে বাছাই করতে হচ্ছে, সেখানে যে ডিপলিটিসাইজেশন হচ্ছে সমাজের মধ্যে, এবং
তুলনামূলক ভালো লোকরা যে রাজনীতিতে আসছে না, এটা কাটিয়ে উঠবার জন্য এক ধরনের সচেতনতা সম্ভবত এবার তৈরি হবে। ধন্যবাদ অ্যাম্বাসেডর জমির, ধন্যবাদ জনাব নুরুল কবির স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com।